আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। 3 পর্যন্ত কাউন্ট করবো মেহানি। 1 2 3 উচ্চারণ করার আগেই বিদ্যুতের বেগে গিয়ে শুয়ে পড়লাম আমি গুটিসুটি মেরে। চোখটাও খিচে বন্ধ করে রেখেছি। অতঃপর অনুভব করলাম আয়েশের দাড়ির ঘষা লাগছে আমার গালে। গুড নাইট। আই ওয়াজ আ ড্রিম। আমার ঘুম কেড়ে নিয়েছো। তোমার নেশা এতটাই তীব্র যে ঘুমের ওষুধও কাজ করছে না আমার উপরে। বলেই আমার চুলগুলো সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দিলেন উনি। সেভাবেই শুয়ে থাকলেন। আমার শরীরে বয়ে গেল এক ঠান্ডা হাড় হিম করা স্রোত, যা আমি উপলব্ধি করতে পেরে লজ্জায় কুঁকড়ে গেলাম আমি। বুঝে এলো আমার চোখ জোড়া। আনিশা ঘুমিয়েছে বেশ অনেকক্ষণ। আয়েশের ঘুম পেলেও চোখ মেলে কোনো মতে জেগে আছে সে। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। একসময় এসির রিমোট হাতে নিয়ে টেম্পারেচার কমিয়ে দেয় সে। বাইরে থেকে ঝিরিঝিরি বৃষ্টির শব্দ আসছে। মাতাল করে তুলেছে পরিবেশ। আয়েশ পাশে তার প্রেয়সী তার হাত জড়িয়ে গুটিসুটি মেরে ঘুমুচ্ছে। সে সাদা চাদরটি উঠিয়ে ভালোভাবে আনিশার ওপর জড়িয়ে দিয়ে হাঁপ ছাড়ে। খোলা চুলগুলো আলতো করে সরিয়ে গিয়ে ঘুমন্ত আনিশার থুতনি ধরে বলে, আমার দেখা পৃথিবীর দ্বিতীয় সুন্দর রমণী। প্রথমজন ছিল আমার মা, দ্বিতীয়জন আমারই অর্ধাঙ্গিনী। এই সৌন্দর্য দেখার অধিকার শুধু আয়েশেরই থাকবে, বিকজ আই এম এ বিগ সেলফিশ ম্যান। কথাটুকু শেষ করার পরপরই বেজে ওঠে ফোন। তাড়াহুড়ো করে ফোন হাতে ধরে রিসিভ করে আনিশার দিকে চোখ বুলিয়ে নেয় আয়াস। আনিশার ঘুম ভাঙেনি দেখে বড় নিঃশ্বাস নিয়ে ধীর কণ্ঠে বলল, হ্যালো, যা বলেছি সেটা হয়েছে? ইয়েস স্যার, কাজটা হয়ে গেছে। কাল সকালে তার প্রমাণ পেয়ে যাবেন। ভেরি গুড, আমি রাখছি। আশা করছি কাল সকালে রায়হান বাড়িতে ছোটখাটো একটা ঝড় বয়ে যাবে। বলেই ফোনটা কেটে দেয় আয়াস। এক অদ্ভুত হাসিতে মেতে ওঠে সে। হাসিটা ভয়ানক। সেই হাসিতে মনে মনে কাউকে ধ্বংস করে ফেলেছে সে। কাল সকালের অপেক্ষা, দেন বুম ব্লাস্ট হবে। বুম, মাথার উপরে আকাশ ভেঙে পড়বে। আয়াস আনিশার হাতটি ধরে নিজের মুঠোর মধ্যে নিয়ে নেয়। হাতটিতে এখনো ব্যান্ডেজ জলজল করছে। এখনো নিশ্চয়ই তার নিশা পাখি এই আঘাতের জন্য কষ্ট পায়। ভেবেই বুকে তীব্র ব্যথা হয় আয়াসের। ব্যান্ডেজের উপর চুমু খেতে থাকে সে। মাথা তুলে কণ্ঠে দৃঢ়তা মিশিয়ে বলে, আমি আয়ুষ রায়হান সব উসুল করে নেব। যা যা যন্ত্রণা দেওয়া হয়েছে সব ফিরিয়ে দেব। সকাল হয়েছে অনেকক্ষণ। চারিদিকে ঝলমলে আলো। অর্ক থম মেরে বসে রয়েছে। আজ তার ইন্টারভিউ রয়েছে চাকরির। চাকরিটা বেশ বড় সড়ো মাপের, ভালো অ্যামাউন্টের সরকারি চাকরি। সারা রাত দুটো কারণে ঘুমাতে পারেনি সে। প্রথমটা হচ্ছে বৃথা নামক সেই চঞ্চল মেয়েটা। কি এমন আছে তার মুখশ্রীতে যা অর্ককে চোখের পাতা এক করতে দেয় না? কিছু তো আছেই। দ্বিতীয় কারণ হলো চাকরির ইন্টারভিউ। তার সিলেক্ট হওয়া ভীষণ জরুরি। এবার তো ভেবেছে চাকরি পেয়ে গেলে মৃধাকে নিজের মনের কথা বলেই দেবে সে। তার জন্য অপেক্ষা করা বড়ই দায়ী হয়ে পড়ছে। আচ্ছা, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে একবার মৃধার সাথে কথা বললে কেমন হয়? ভাবতে ভাবতে ফোনটা হাতে নিল সে। দুরু দুরু মন নিয়ে বের করলো মৃধার নাম্বার। অর্ক খুব ভেবে চিনতে মৃধার নাম সেভ করেছে মিষ্টি নামে। যদি অর্ক ফোন করেও ফেলে তাহলে কি বাহানা দেবে সে? এটা ভেবে থেমে যায় সে। এতদিন আয়েশের বাহানার কথা বলতো, আজ কি করে বলবে? ভাবতে ভাবতে ফোনটা করেই ফেলল অবশেষে। রিং হতে হতে একসময় ওপাশ থেকে রিসিভড হতেই হৃৎপিণ্ড পাল্লা দিয়ে চলতে শুরু করলো অর্কের। হ্যালো, কিছু বলবেন? ওপাশ থেকে ভেসে আসে ব্যস্ত কণ্ঠ। মেয়েটা কোনো খোঁজ খবর না নিয়ে সরাসরি কিছু বলবেন বলে বসলো। এখন সে কি বলবে? অর্ক আমদা আমদা করে বলতে থাকে, ওই আসলে আসলে মানে? আয়াশ স্যার ঠিক আছেন তো? কিছু হয়নি তো? সুস্থ আছেন তো? অস্থিরতার সঙ্গে এক নিঃশ্বাসের কথাগুলো বলে ফেলে মৃধা। অর্ক হতভম্ব হয়ে যায়। যদিও এটা নতুন কিছুই না। সে ফোন করলে সব সময় আয়েশের খবরই জানতে চায় চিন্তিত হয়ে। একবারের জন্যেও সে কেমন আছে, ঠিক আছে কিনা সেটা জানতে চায়নি। আয়েশের প্রতি এত ওভার কেয়ার অর্কের মস্তিষ্কে মাঝে মাঝে উকি দিলেও সে পাত্তা দেয় না। তবুও হতাশ হয় অর্ক। সে নিচু সুরে বলে, আমি ফোন করলে আপনার এমন কেন মনে হয় যে আমি শুধু আয়েশার কিছু হয়ে গেলে আপনাকে ফোন করব?
ওই আসলে আপনাকে তো ওনার খবর দিতেই নাম্বারটা দিয়েছিলাম, তাই ভাবলাম কিছু হলো কিনা, অন্য কোনো কারণে ফোন করেছেন? তেমন বিশেষ কোনো কারণ হয়তো এটা নয় আপনার জন্য, তবে আমার জন্য খুবই বিশেষ কারণ, আর আমার বিশেষ কারণেই আপনাকে বিরক্ত করা। কি সেই কারণ? অর্ক গলা খাকারি দিয়ে পরিষ্কার করে স্পষ্ট কণ্ঠে বলে, আজ আমার একটা জবের ইন্টারভিউ আছে, তাই ভাবলাম আপনজনদের সাথে কথা বলে মনটা ভালো করে নেওয়া ভালো, এতে ইন্টারভিউও ভালো হবে। আমি আপনার আপনজন? কিভাবে? বিস্ময় নিয়ে প্রশ্নবৃদ্ধ করে মৃধা অর্ককে। অর্ক শান্ত গলায় বলে, কিছু কিছু কারণ খুঁজে নিতে হয়, মুখে বলতে নেই। মৃধা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। হালকা কেশে বলে, বেস্ট অফ লাক আপনার জবের জন্য। আমি এখন রাখছি। বলেই ফোনটা কেটে দিল মৃধা। ফোন কেটে দিয়েই বড় বড় শ্বাস ফেলতে থাকলো সেই। লোকটা কেমন জানি অদ্ভুত লাগে মৃধার কাছে। হাত পা ঠান্ডা হয়ে এসেছিল অর্কের শেষ কথাগুলো বলাতে। অপরদিকে ফোন কেটে দেওয়ায় অর্ক আর কিছু বলার সুযোগ না পাওয়ায় কিছুক্ষণ ফোনের দিকে এক ধ্যানে চেয়ে থাকে। তারপর ভাবতে থাকে মেয়েটা হয়তো লজ্জা পেয়ে ফোনটা কেটে দিয়েছে। মৃদু হেসে ফোনটা রেখে রেডি হতে চলে যায় সে। সকাল সকাল নিউজ পেপার পড়ার অভ্যেস রয়েছে মিসেস মালিহার। একদিন না পড়লে তার দিনই কাটে না। সঙ্গে চাই ওনার আদা দেওয়া চা। বর্তমানে ড্রয়িং রুমের সোফায় বসে সেই কাজটাই করছেন উনি। চায়ের কাপে আলতো চুমুক দিয়ে উঠিয়ে নিলেন খবরের কাগজ। ভাঁজ করে রাখা কাগজটি তুলেই ফ্রন্ট পেজ বেরিয়ে এলো। তার নজরে এলো একটা ছবি। আচমকা মনে হলো এটা তারই ছবি। তৎক্ষণাৎ ভালো করে চোখ বুলাতেই পায়ের তলা থেকে মাটি সরে যায় ওনার। হ্যাঁ, এটা তো ওনারই ছবি, তাও আবার 1 বছর আগের। যেদিন আয়াস তার নামে পুলিশে এফআইআর করেছিল, সেদিন যখন তাকে তুলে নিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল, ছবিটা ঠিক তখনকার। ছবির নিচে বড় বড় করে লেখা, বিজনেসম্যান শাহাদ রাইহানের বর্তমান স্ত্রী মালিহা রাইহানের পর্দাফাঁস। অস্থিরতা নিয়ে সে পড়া শুরু করলো লেখাগুলো। সেখানে লেখা ছিল, বিজনেসম্যান শাহাদ রাইহান যে কম বেশি সকলের কাছে পরিচিত। দেশ ছাড়িয়ে বর্তমানে বিদেশের কিছু জায়গাতে উনি নিজের ব্যবসা ছড়িয়ে ফেলেছেন। কিন্তু ইতিমধ্যে পাওয়া গেছে এক চাঞ্চল্যকর তথ্য। 1 বছর আগে কোনো কারণে তাদের একমাত্র ছেলে আয়াস রাইহান মালিহা রাইহানের নামে এফআইআর দায়ের করায় তাকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়। উনি বেরিয়ে এলেও 1 বছর পর গোপনীয়ভাবে জানা যায়, মিসেস মালিহা রাইহান আয়াস রাইহানের নিজের মা নন। সেই সঙ্গে এটাও জানা গেছে, আয়াসের মায়ের সব থেকে প্রিয় বান্ধবী ছিলেন মালিহা রাইহান। শোনা যায় নিজের বান্ধবী জীবিত থাকা অবস্থায় তার সামনে পরকীয়া করে গেছেন শাহাদ রাইহান ও মালিহা রাইহান। বলা যায় এ এক বিশ্বাসঘাতকতা। এটাও সন্দেহ করা হয়েছে যে মালিহা রাইহান শাহাদ রাইহানকে পাওয়ার জন্য নিজের প্রিয় বান্ধবীকে মার্ডারও করতে পারেন। কথাগুলো পড়তে পড়তে চোখ ঘোলা হয়ে আসে মিসেস মালিহার। মাথা ঘুরে যায় ওনার। হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। সঙ্গে সঙ্গে উনি দিয়ে ওঠেন এক চিৎকার। চিৎকারের শব্দ শুনে আমি কিছুটা চমকে উঠি। আয়াস অফিসে যাবার জন্য রেডি হচ্ছিলেন, আর আমি কলেজ যাওয়ার জন্য। হঠাৎ ওনার মায়ের চিৎকারে হাত থেকে সেফটি পিন পড়ে যায়। অস্ফুট স্বরে বলি, হঠাৎ কি হলো? চলো নিচে গিয়ে দেখা যাক। হাতে ঘড়ি পড়তে পড়তে মৃদু হেসে কথাটি বললেন আয়াস। আমি অদ্ভুত নজরে তাকালাম। হাসছেন কেন হঠাৎ? সেদিকে নজর না দিয়ে আমি আর উনি চলে এলাম বাইরে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই আয়াসের মাকে থম মেরে বসে থাকতে দেখতে পেলাম আমি। নিচে পড়ে আছে নিউজ পেপার আর চায়ের কাপ। ড্রয়িং রুমে বাকি সব সার্ভেন্ট চলে এসে অবাক নয়নে দেখছে। কিছুক্ষণ থম মেরে বসে থাকার পর উনি উঠে আয়েশের সামনে আসেন। কঠিন গলায় বলেন, এইসব তুমি করেছো না? তোমার সাহস কি করে হয় আমার নামে এসব নিউজ পেপারে ছাপার? সাহস কি করে দেখাও তুমি? আমি গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে সোফার নিচে পড়ে থাকা নিউজ পেপারটা হাতে তুলে নিলাম। পেপারের ফ্রন্ট পেজে আয়েশের মায়ের বড় বড় করে ছাপা ছবিটি দেখে গোল গোল চোখ করে এক পলক আয়েশের দিকে তাকালাম। উনি এক ভ্রু উঁচিয়ে সিঁড়ির রেলিংয়ের হাত ধরে দাঁড়িয়ে আছেন। পরবর্তীতেই মুচকি হাসি দিলেন উনি। আমি এবার নিচে লেখা থাকা কথাগুলো পড়তে শুরু করতেই চক্ষুদয় কপালে উঠে গেল। বেশ ভালোভাবে বুঝতে পারলাম আয়েশের মা চটে যাওয়ার কারণ, আর এটাও বুঝতে বাকি নেই এটা আয়েশেরই কারসাজি। কিন্তু কি করতে চান উনি? নিজের অ্যাটিটিউড আমার সামনে দেখাবে না আয়াস। যা বলছি তার উত্তর দাও।
তুমি এসব বাজে বাজে কথা বলে ছাপিয়েছো তো? বলো। আমিও আয়েশ উত্তরের আশায় দাঁড়িয়ে রইলাম। আয়েশ চোখ বড় বড় করে চমকে ওঠার ভান করে বললেন, আপনার প্রশ্ন উত্তর দেবো, কিন্তু কেন বলুন তো? আমি কাউকে নিজের কৈফিয়ত দিই না, আর আপনাকে তো আরোই দিই না। আর এই সব লেখা যেসব কাগজে বেরিয়েছে তা তো অক্ষরে অক্ষরে সত্যি, আর সত্যিটা 1000 বছর পর হলেও বেরিয়ে আসে। আমি না হয় একটু আগে ভাগে টেনে হিঁচড়ে সত্যিটা বের করলাম, আর সত্যিটা সবসময় তিক্তই হয়। আমি তোমাকে ছাড়বো না আয়াস। আমি তোমার নিজের ছেলে বানিয়ে রাখতে চাইলাম, আর তুমি কি করলে? তুমি বিশ্বাসঘাতকতা করছো। আমাদের টাকায় পড়াশোনা করে খেয়ে পড়ে আজ এত বড় লয়ার হয়েছো, তাই পাখা গজিয়েছে না? লজ্জা করে না তোমার? যাদের টাকায় খেয়েছো তাদের বদনাম করতে। আমি মূর্তির মতো দাঁড়িয়ে থেকে ওনাদের কথোপকথন শুনছি। এছাড়া আমার আর কাজ কি? এদের কথার মাঝে ঢোকাও উচিত নয় আমার। কিন্তু আসলেই আয়েশ আজকে সত্যি বলছেন। মালিহা রাইহানের মতো জঘন্য মহিলা আমি কোনো দিনও দেখিনি। ওনার অবশ্যই একটা শাস্তি পাওয়া উচিত। উনি যদি আয়েশের মাকে মেরে থাকেন তাহলে ভয়াবহ শাস্তি পাওয়া উচিত বলে মনে করি। এসব ভাবতে ভাবতে দাঁত দিয়ে নখ কাটতে থাকলাম। এরই মাঝে নিচের ঘর থেকে ঘুম ঘুম হাব ভাব নিয়ে বেরিয়ে এলেন রুদ্র। মনে হচ্ছে সবে ঘুম থেকে উঠেছেন। চোখ ডলতে ডলতে আসছেন উনি। এক পর্যায়ে চশমা চোখে দিয়ে বেশ আগ্রহের সঙ্গে এগিয়ে এলেন। রুদ্রকে দেখা মাত্রই অস্বস্তি লাগা শুরু করলো আমার। গতকালকের কথাগুলো কানে বাজতে লাগলো। খানিকটা জড়সড় হয়ে দাঁড়ালাম আমি। আয়াস তালি বাজাতেই রুদ্রের ওপর থেকে মনোযোগ সরে গিয়ে আয়েশের দিকে গেল। ও মাই গড, জীবনে অনেক লোক দেখেছি, না আপনার মতো গিরগিটি টাইপের মহিলা খুবই কম দেখেছি। আচ্ছা একটা কথা বলুন তো, এই যে আপনি এত বড় বাড়ির মালকিন হিসেবে পরিচয় দেন সকলকে, আপনার স্বামী সাহাদ রয়হানের এত বড় ব্যবসা, এসব কার দৌলতে? ভুলে গেছেন? এসব কিন্তু আপনার বা আপনার স্বামীর ছিল না, আমার মায়ের বাবার ছিল, আমার নানা ভাইয়ের সম্পত্তি। এসব কথায় আছে চোরের মায়ের বড় গলা, সেই কথার এক্সাম্পল পেয়ে গেলাম। আর যদিও বা আমি আপনাদের টাকা পয়সা বড় হয়ে থাকি, তাহলে তার দ্বিগুণ টাকা আপনাদের মুখে ছুড়ে দেওয়ার ক্ষমতা আছে আমার। আমার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক তো আপনি করেছিলেন, রাইট? সেই ব্লক আমি কবেই ছাড়িয়ে নিয়েছি, এবং আপনার ছেলে হওয়ার থেকে তো ভালো মৃত্যুকে বরণ করে দেওয়া। আর বাকি লজ্জার কথা, হ্যাঁ এটা আমি মানি, আমার পাশে লজ্জার শব্দটা একেবারেই যায় না, তাই না নিশা? বলেই ঘাড় কাত করে আমার দিকে তাকালেন উনি। ওনার মতো সিরিয়াস কথাবার্তার মধ্যেও অসভ্য ইঙ্গিত চোখ এড়ায়নি আমার। ঢোক গিলে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। আয়েশের মা তেতে উঠলেন। অপমানে আর রাগে আয়েশের সামনে আঙ্গুল উঁচিয়ে তলার মতো ভয়াবহ কাজ করে বসলেন তিনি। সাথে সাথেই চোখ ছলকে তাকালেন আয়াস। ওনার চোখ দিয়ে যেন আগুনের লাফা ঝরছে। রাগে ঘাড় ও কপালের রগ ওঠানামা করছেন। তবুও নিজেকে শান্ত রেখে উনি নিজের আঙ্গুল তুলে ওনার মায়ের আঙ্গুল নামিয়ে দিলেন। তারপর চোখ মুখ জড়িয়ে নিজের প্যান্টের পেছনের পকেট থেকে রুমাল বের করে হাতটা মুছতে মুছতে বললেন, হাতটা নোংরা হয়ে গেল আমার। হাতটা মুছেই রুমালটাও ফেলে দিলেন উনি। এবার উনি মায়ের দিকে আঙ্গুল উঁচিয়ে বললেন, আপনার ধ্বংসের সূচনা হয়ে গিয়েছে, সমাপ্ত খুব ভয়াবহ হবে, খুব ভয়াবহ। আপনাকে খুন করার ইচ্ছে পোষণ করেছিলাম আমি, তার জন্য বিদেশি মানুষকে কুকুরও কিনতে চেয়েছিলাম, এভেন ছুরি কিনে রেখেছিলাম যেটা দিয়ে একবার আঘাত করলে মৃত্যু নিশ্চিত। কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে দেখেছেন, আমার স্ত্রী, ও চায় না আমি এমন কোনো কাজ করি যা বেআইনি, তাই আমার হাত থেকে আপনি ছাড় পেয়ে গেছেন। কিন্তু আপনার এমন অবস্থা করবো যে আপনি বাঁচতে চাইবেন না, আবার মরতেও চাইবেন না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি গুটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছি। রাগে কাঁপছেন আয়াস। রুদ্র এবার অবস্থা বেগতিক দেখে এগিয়ে গেলেন আয়াসের কাছে। ওকে থামিয়ে বললেন, শান্ত হ আয়াস, এভাবে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। আমরা অন্য ব্যবস্থা নিতে পারি। এসব পাবলিসিটি করে কি পাবি তুই বল? সেটা এখনই পরে বলবো আনিশা, তুমি কলেজ তো যাবে তাই না? আমি থতমত খেয়ে কোনো রকমে মাথা দুলাতেই বললেন, তো চলো। রুদ্র, তুইও তো মনে হয় হসপিটালে যাবি। হ্যাঁ তা তো যাব, কিন্তু দেরি হবে। তোরা যা, আমি চলে যেতে পারবো। আনিশার ক্লাস তো মেবি একটু পরে শুরু হবে, তাই তোদের তাড়াতাড়ি যাওয়া দরকার। আমি শিওর তুই একা যেতে পারবি? ফিচেল কণ্ঠে প্রশ্ন করেন আয়াস। রুদ্র হেসে উত্তর দেন, তুই কি মনে করিস আই এম স্টিল আ কিড? আমি এখনো বাচ্চা। আমি রাস্তা চিনি, আর আমার গাড়িও আছে। আই উইল ম্যানেজ। ওকে দেন, আমরা যাচ্ছি, বাই।
আমার হাত ধরে বেরিয়ে এলেন আয়াস। গাড়িতে বসে আছি এক মনে। বিরক্ত লাগছে আমার। বিরক্তির কারণটা বৃথা। মেয়েটাকে নিজের শুভাকাঙ্ক্ষী মনে হলেও বর্তমানে ও আমার চরম শত্রু হয়ে উঠেছে যেন। আয়েশের দিকে ওর নজর দেওয়া আমি কিছুতেই মানতে পারি না। তার উপর আয়েশও আজকাল হেসে হেসে ওর সাথে কথা বলে। একটু পরই উনি নিজের অফিস পৌঁছবেন আর মৃধার সঙ্গে দেখা হবে। তারপর কি হবে? আমি তো সেখানে থাকবো না। ওনারা নিজেদের মধ্যে শুধু কাজের কথাই বলবেন তো? এসব ভাবতে ভাবতে মাথাটা কাজ করা বন্ধ করে দিল আমার। রেগে বেগে গাড়ির সামনের অংশ মেরে দিলাম এক ঘুষি। আয়েশ গাড়ি ড্রাইভ করতে করতে আমায় বললেন,